জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর একটা তোমাদের আজ ক্লাস নিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে পরবর্তী মুঘল যুগের শাসকগণ, অর্থাৎ 1707 সালের 3 মার্চ মহারাষ্ট্রের আহমদনগরে মারা গেলেন সেই ঔরঙ্গজেব, তাই না? সেই ঔরঙ্গজেবের পরবর্তী সময় 1857 সালে দ্বিতীয় বাহাদুর সহ জাফর পর্যন্ত পরপর শাসকগুলোকে যদি স্যার আমরা সিকুয়েন্স অনুপাতে সাজিয়ে দেন ভালো হয়। তো কথা দিচ্ছি, আজকে সাজিয়ে দিলাম তো বটেই, পরবর্তীকালে এই শাসকগুলোর ইমলে যে ঘটনাগুলো সেইগুলোকে আবার পর্যালোচনা করে ভিডিও কিন্তু আনবো। যেমন সুলতানি পিরিয়ডের শাসক সাজিয়ে দিয়েছি তোমাদের, সুলতান যুগের রাজধানীগুলো নগরগুলো সাজিয়ে দিয়েছি, পরবর্তী মুঘল যুগটা পরপর সাজিয়ে দিচ্ছি। শুধু শাসক সাজিয়ে দিচ্ছি তা নয়, শাসকদের সময়কাল বলে ওই সময়কালে কি কি ঘটনা ঘটেছিল। তো এখন প্রশ্ন আসছে, অদ্ভুত রকমের ট্র্যাডিশনটা নিয়েছে যে লেফটেন্যান্ট গভর্নর, উপরাজ্যপাল বা ছোটলাট, এই ঘটনার সময় বাংলার ছোটলাট কে ছিলেন দিচ্ছে প্রশ্ন। তাই গভর্নর জেনারেল ভাইসরয়ের দিন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, বা দিলেও তাদের আমলে জনপ্রিয় ঘটনাগুলো না দিয়ে আনকমন ঘটনাগুলো কিন্তু দিচ্ছে 1 নম্বর, এবং চাইছে ছোটলাট আর চাইছে এরকম পরবর্তী মুঘল যুগের ঘটনাগুলো দিয়ে এই সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন ভালো করে মনে রাখবে। তো যাই হোক, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, এবং সেই আলোচনা দেখে নাও কি ঘটনা আছে। পরবর্তী মুঘল যুগ বলতে আমি হেডিং করে দিয়েছি 1757 থেকে 1857। দেখো, প্রথম বাহাদুর শাহ বসছে ঔরঙ্গজেবের মৃত্যু 3 মার্চের পরে, যিনি মুয়াজ্জম উপাধিতে ভূষিত হয়েছিল ছিল 1712 সালে। তিনি পুনঃপ্রবর্তন করেছিলেন জিজিয়া কর। তাহলে কি বললাম, ঔরঙ্গজেব যে জিজিয়া কর প্রবর্তন করছেন 1679 সালে, প্রথম বাহাদুর শাহ তাকে রদ বা বন্ধ করার চেষ্টা করেছিল 1712 সালে। আরেকবার বলবো, তাহলে জিজিয়া করটার এই গল্প একটু করলে ভালো হয়। দেখো, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম যখন রাওয়ের যুদ্ধে দাহিরকে পরাজিত করে সিন্ধু অঞ্চলে আসছে, তখন সিন্ধু অঞ্চলে মোহাম্মদ বিন কাসিম প্রথম অমুসলিমদের উপর একটা কর চাপিয়ে দেয়, যেটা জিজিয়া কর বলতেই পারি। দেখো, আলাউদ্দিন খলজি সারা ভারতে কিন্তু জিজিয়া কর চালু করলেন প্রথম 1296 সালে সিংহাসনে বসার পর। একমাত্র সুলতান মোহাম্মদ বিন তুগলক, যিনি জিজিয়া কর রদ করার চেষ্টা করেছিলেন কিন্তু পুরোপুরি সফল হননি। সফল হলেন কে? অনেক পরবর্তীকালে আকবর। তবে ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক বন্ধ করার চেষ্টা করেন। ফিরোজ শাহ তুগলক সারা ভারতে আবার চালু করলেন জিজিয়া কর, এবং ব্রাহ্মণদের উপর একদম কার্যকরী করলেন জিজিয়া কর দিতেই হবে, তোমার এক ভেবে। এইভাবে আলাউদ্দিন খলজি চালু করছেন, মোহাম্মদ বিন তুগলক রদ করার চেষ্টা করছেন, কিন্তু ফিরোজ শাহ তুগলক ব্রাহ্মণদের পাশাপাশি সারা ভারত জিজিয়া কর আবার চালু করলেন। এইভাবে জিজিয়া কর সুলতানি পিরিয়ডে বিরাজমানই ছিল। মুঘল যুগে 1564 সালে 1564 আকবর জিজিয়া কর সারা ভারতে কিন্তু রদ করলেন। 1563 সালে তীর্থকর আমরা সবাই জানি। 1564 সালে আকবর সিংহাসনে কি করলেন? বসে ঘোষণা করলেন, 56 সিংহাসনে বসলেন, 64 সালে ঘোষণা করলেন যে জিজিয়া কর সারা ভারতে রদ করা হলো। প্রয়োজনের স্বার্থে অর্থনৈতিক সংকট মোচনের জন্য 1575 সালে 5 বছরের জন্য জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিল কিন্তু আকবর, মনে রাখবে। আকবর জিজিয়া কর বন্ধ করেছিলেন, চালুও করেছিলেন 1575 সালে। 1580 সালে 1580-তে আকবর জিজিয়া কর বন্ধ করে দিলেন। আর আকবর যেটা বন্ধ করলেন জিজিয়া কর 80 সালে, সেটা চালু করছে 1679 ঔরঙ্গজেব। সেটাই বন্ধ করলেন প্রথম বাহাদুর শাহ 1712 সালে, ভালো করে মনে রাখবে। জিজিয়া কর বন্ধ করছে প্রথম বাহাদুর শাহ 1712 সালে। কার আমলে? দেখো, 7 থেকে 12 উত্তর প্রথম বাহাদুর শাহ বা মুয়াজ্জম। 1708 সালে 10ম শিখ গুরু গোবিন্দ সিং আফগানদের হাতে মারা যান। গোবিন্দ সিং কততম শিখ গুরু? 10 শিখ গুরু। কবে মারা যান? 1760। কাদের হাতে? আফগানদের হাতে। তখন দিল্লির শাসক কে ছিলেন? প্রথম বাহাদুর শাহ। 7 থেকে 12 8-এ মারা যাচ্ছে। এই যে বড়লাটের পাশাপাশি পরবর্তী মুঘল যুগতে এই ঘটনা পড়ে নিবে, ভালো ভালো প্রশ্ন কমন পেতে পারো আগামী পরীক্ষাগুলোতে। মেবার স্বাধীন হচ্ছে 1712 সালে প্রথম বাহাদুর শাহের আমলে, মনে রাখবে এটা। কার আমলে আমাকে বলতে হচ্ছে না, বাহাদুর শাহ 1 বা মুয়াজ্জমের আমলে। প্রথম বাহাদুর শাহের সময়কাল 1707 থেকে 12, 5 ইয়ার্স। 12 সালে তার পতনের পরে, মৃত্যুর পরে জাহানদার শাহ আসছে, তিনি মাত্র 1 বছর ছিলেন। তিনিও কিন্তু জিজিয়া কর যেটা প্রথম বাহাদুর শাহ বন্ধ চেষ্টা করেছিলেন, সেটা তিনি ঘোষণাই করলেন। যেটা চালু হয়ে গেছে সেটা কিন্তু আর চালু, যেটা বন্ধ করা হয়েছে সেটা চালু হবে না। কে ঘোষণা করলেন? জাহানদার শাহ। প্রথম বাহাদুর শাহ 1712 সালে বন্ধ করে জিজিয়া কর, যেটা 1679-তে ঔরঙ্গজেব চালু করেছিল। সেটা ঘোষণা করলেন যে এই আইন আর চালু হবে না, জিজিয়া কর কিন্তু বন্ধ হলো বা রদ করলেন। অর্থাৎ প্রথম বাহাদুর শাহের বক্তব্য তিনি ঘোষণা করলেন যে জিজিয়া কর বন্ধ, চালু কেউ করতে পারবে না। পেশাপদ সৃষ্টি হয় একাধিক পরীক্ষায় 1713 সালে জাহানদার শাহের আমলে, মনে রাখবে এইটা। জাহানদার শাহের মৃত্যু 1713 সালে
হলো কে হত্যা করলেন? ফারুক সিয়ার তাকে হত্যা করেছিল বলে প্রমাণ করে দেওয়া হচ্ছে। এবং 1713 সালে তার আমলে জুলফিকার খানেরও মৃত্যু হয়েছিল, ভালো করে মনে রাখবে। তাই জাহানদার শাহ জুলফিকার খান দুজনের মৃত্যু হয় 1713 সালে। পরবর্তী মুঘল যুগের দ্বিতীয় সেকেন্ড শাসক জাহানদার শাহ প্রথম বাহাদুর শাহের পর। তৃতীয় শাসক হিসাবে দায়িত্ব নিচ্ছে কে? ফারুক সিয়ার, 13 থেকে 19। তার আমলে কি হলো? 1714 সালে মুর্শিদ কুলি খাঁ উড়িষ্যার সুবেদার হন। একাধিক পরীক্ষায় দিয়েছিল। মুর্শিদ কুলি খাঁ প্রথম সুবেদার কথা হচ্ছে উড়িষ্যাতে। সালটা কত? 1714 সালে। বান্দা বাহাদুর, যার আসল নাম লক্ষ্মণ দাস, 1716 সালে মৃত্যু হয়েছিল 19 জুন ফারুক সিয়ার দ্বারা। ফারুক সিয়ার এই লক্ষ্মণ দাসকে, বান্দা বাহাদুরকে হত্যা করেছিল 1716 সালের 19 জুন তারিখে, মনে রাখবে, ফারুক সিয়ার দ্বারা, বান্দা বাহাদুর বা লক্ষ্মণ দাস। 1714 সালে লোনাভেলার সন্ধি হয়েছিল মারাঠি নৌবাহিনীর প্রধান কান্নোজি আংরের সঙ্গে শাহুর মধ্যে। আউটস্ট্যান্ডিং কোশ্চেন আসতে পারে। লোনাভেলার সন্ধি, দ্য ট্রিটি অফ লোনাভেলা, 1714 সালে হচ্ছে কান্নোজি আংরের সঙ্গে শাহুর, মনে রাখবে এটা। মারাঠি নৌবাহিনীর প্রধান ছিলেন কান্নোজি আংরে। আরেকটা আসতে পারে মারাঠা মুঘল চুক্তি, 1714 সালে হয়েছিল, ভালো করে মনে রাখবে। 1714-এ মারাঠা মুঘল চুক্তি হয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট। মারাঠা অধিপতি ছিলেন শাহু এবং সৈয়দ হোসেন আলী। সৈয়দ হোসেন আলী ছিলেন মুঘল এবং মারাঠা ছিলেন শাহু। এই দুজনের মধ্যে 1714 সালে হয়েছিল মারাঠা মুঘল প্যাক্ট, ভালো করে মনে রাখবে। এবং মারাঠা সাম্রাজ্য উত্থানের ম্যাগনা কার্টা বলা হয় মারাঠা মুঘল চুক্তিকে। তাহলে মারাঠা মুঘল প্যাক্টকে মারাঠা সাম্রাজ্য উত্থানের ম্যাগনা কার্টা বলা হয়। ম্যাগনা কার্টা একটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে যুগান্তরকারী পরিবর্তন। বাংলার নবাব পদ সৃষ্টি হচ্ছে 1717 সালে, তারই আমলে। চালু করেছিল কে? মুর্শিদ কুলি খাঁ। মনে রাখবে, ঔরঙ্গজেব শেষ জীবনে মুর্শিদ কুলি খাঁয়ের ক্যামেরার উপর, ট্যাক্সের উপরে কিন্তু দাঁড়িয়েছিল। মুর্শিদ কুলি খাঁ যে ট্যাক্স দিত ঔরঙ্গজেবকে, তার উপরে কিন্তু ঔরঙ্গজেব শেষ জীবন চালিয়েছিল। দস্তক কত সালে হয়? 1717 সালে, তাঁরই আমলে হয়েছিল। রাজকীয় সনদ বা সুরম্যান দৌত্য বলা হয়। ইংরেজিতে ছিলেন জন সুরম্যান, তার আমলে এটি ব্যবহার হলো বা আইনটা স্বীকৃতি পেল, তাই একে রাজকীয় সম্মতি বা দস্তক বা রাজকীয় সনদ বা সুরম্যান দৌত্য বলা হয়। মনে রাখবে, এটা সুকুমার ভট্টাচার্য একে রাজকীয় সনদ বলেছে। মুঘল যুগের ম্যাগনা কার্টা বলছে পরবর্তী মুঘল যুগের কে? সুকুমার ভট্টাচার্য। ইংরেজ ঐতিহাসিক ওরাম এই মতকে কিন্তু সমর্থন করেছে। মনে রাখবে, এটা ম্যাগনা কার্টা অর্থনীতির ক্ষেত্রে কে বলছে? সুকুমার ভট্টাচার্য এবং ওরাম, নাম দুটো মনে রাখবে। ঐতিহাসিক ওরাম এবং সুকুমার ভট্টাচার্য, নামগুলো একটু তোমরা মনে রাখবে। সুকুমার ভট্টাচার্য। সৈয়দ ভ্রাতৃদ্বয়ের জনপ্রিয়তা। সৈয়দ ভ্রাতৃদ্বয় কাকে বলা হয়? সৈয়দ হোসেন আলী খান এবং সৈয়দ আবদুল্লাহ খান। তাহলে এই যে সৈয়দ ভ্রাতৃদ্বয়, সৈয়দ আবদুল্লাহ খান এবং সৈয়দ হোসেন আলী খান, এই দুজনকে বলা হয় সৈয়দ ভ্রাতৃদ্বয়। এদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল তারই আমলে। পরবর্তীকালে কি আসছে? সেই মোহাম্মদ শাহ, যাকে আমরা বলছি রঙ্গিলা বাদশাহ। কি বলছি? মোহাম্মদ শাহ বা রঙ্গিলা বাদশাহ। সময়কাল কত? ফারুক সিয়ারের পরবর্তীকালে 1719 থেকে 1748, দীর্ঘ সময় ছিল। এই ব্যক্তির উপরে কিন্তু ভিডিও আসবে, পরে আলোচনা করব। হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা বা সৃষ্টি হচ্ছে 1724। তখন কে ছিল? দিল্লির মুঘল সম্রাট, আর বলতে হবে না, সেই রঙ্গিলা বাদশাহ বা মোহাম্মদ শাহ। কে প্রতিষ্ঠা করেছিল? ব্যাকেটে দিয়ে গেছি, নিজামুল মুলক। এবং সফর খেদার যুদ্ধ 1714 সালে হয়েছিল। মারাঠা রাজ্য পড়তে গিয়ে দেখবে তোমরা পাবে এইটা। 1714 সালে হায়দ্রাবাদের সৃষ্টি হচ্ছে, 1724-এ রঙ্গিলা বাদশার আমলে, নিজামুল মুলক প্রতিষ্ঠাতা। 1747 সালে নাদির শাহর মৃত্যু হয়েছিল, কার আমলে? মোহাম্মদ শাহের আমলে। আহমদ শাহ আবদালি ভারতে আসছেন 1747 সালে, কার আমলে? মোহাম্মদ শাহের আমলে। মুন্সি সিউগাঁও চুক্তি 1724 সালে হয়েছিল হায়দ্রাবাদের নিজাম ও প্রথম বাজিরায়ের মধ্যে। আরেকবার, হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠা পেশোয়া প্রথম বাজিরায়ের মধ্যে মুন্সি সিউগাঁয়ের চুক্তি হয় 1724। কোন মুঘল সম্রাটের আমলে? মোহাম্মদ শাহ বা রঙ্গিলা বাদশাহ। প্রথম কর্ণাটকের যুদ্ধ 1746 বা মাইলাপুরের যুদ্ধ বা আইলা সাপেলের সন্ধি, যাই বলুক না কেন, 1746 আসতে পারে। মাইলাপুরের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? আইলা সাপেলের সন্ধির সময় মুঘল সম্রাট কে ছিলেন? সব উত্তর কিন্তু খেয়াল করবে। 1746 মানে 1719 থেকে 1748। এইগুলোর উপরে ডিটেলসে, এই যুদ্ধগুলোর ডিটেলসে কিন্তু ভিডিও পরবর্তীকালে আসবে, ওয়েট করবে তোমরা। পারস্যে সাফাবি বংশের পতন ঘটছে 1722 সালে মোহাম্মদ শাহ বা রঙ্গিলা বাদশার আমলে। আরেকটা মনে রাখবে, মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ 1722 সালে মালজামিনী প্রথা চালু করছে। মালজামিনী প্রথার জনক একাধিক পরীক্ষায় দিয়ে দিয়েছে, মনে রাখবে এটা। সেই উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম মুর্শিদ কুলি খাঁয়ের আমলে। তাহলে মালজামিনী প্রথা 1722 সালে চালু করছে মুর্শিদ কুলি খাঁ। এবং
সেটা মোহাম্মদ শাহের আমলে। বাংলার নবাব সরফরাজের মৃত্যু 1740 কার আমলে? রঙ্গিলা বাদশার আমলে। আলীবর্দী খাঁ কর্তৃক তিনি মারা যান বলে অনুমান করা হচ্ছে আমাদের। 1722 সালে অযোধ্যা সৃষ্টি হয়। 1724 সালে হায়দ্রাবাদ নিজামুল মুলক অযোধ্যা প্রতিষ্ঠা করছে সাদাত খান 1722 কার আমলে? রঙ্গিলা বাদশার আমলে। সৈয়দ ভাটিদারের মৃত্যু হয়েছিল, মোহাম্মদ শাহ হত্যা করেছিল বা রঙ্গিলা বাদশাহ 1720 কার আমলে? মোহাম্মদ শাহের আমলে। 1734 সালে পালক্ষেত্রের যুদ্ধ, পালখেদার যুদ্ধ বা পালক্ষেত্রের যুদ্ধ 1734 কার আমলে হয়েছিল? মোহাম্মদ শাহ। ভূপালের যুদ্ধ একই সালে হয়, কার আমলে? মোহাম্মদ শাহের আমলে। নাদির শাহ এই যে ইমান কুলি খাঁ বা উপাধি নিয়ে ভাতাক্ষণ করছে, সেটা কার আমলে আমাকে আর বলতে হচ্ছে না, অবশ্যই উত্তর নিয়ে নেবো আমরা মোহাম্মদ শাহ। এবারে মোহাম্মদ শাহের 1738 পরে দায়িত্বে আসছেন আহম্মদ শাহ। ভালো করে মনে রাখবে, আহম্মদ শাহের আমলে একটি বিখ্যাত ঘটনা ঘটে গেল, সেই সাঙ্গলোর চুক্তি 1750। কার সঙ্গে হয়েছিল? পেশোয়া বালাজি বাজিরাওয়ের সঙ্গে ছত্রপতি রামরাজ্যের মধ্যে। সাঙ্গলার চুক্তি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় দিতে পারে 1750-তে। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ 1749 থেকে 55, এই সময়কালে কে ছিল আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ 1749 তারই আমলে হয়েছিল। এবারে কি আসছে? দ্বিতীয় আলমগীর। ভালো করে মনে রাখবে, 1754 থেকে 59, ভালো করে মনে রাখবে। এই যে তার আমলে 1759 সালে নভেম্বর মাসে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ওলন্দাজদের মধ্যে বিদোরার যুদ্ধ হয়েছিল। তাহলে বিদোরার যুদ্ধ কার আমলে হয়? দ্বিতীয় আলমগীর আমলে, তার সময়কাল 54 থেকে 59। 1756 সালে 20 জুন কলকাতার নাম আলীনগর রাখছে 54 থেকে 59। সিরাজদৌল্লা কলকাতা দখল করে কলকাতার নাম রাখছে দাদুর নামে আলী, বর্দির নামে আলীনগর। কার আমলে? এই দ্বিতীয় আলমগীরের নাম। ভালো একটা প্রশ্ন কিন্তু মনে রাখবে। তো এই আলীবর্দীর 3 কন্যা ছিল, সেই ঘসেটি বেগম, ময়মানা বেগম এবং আমিনা বেগম। তো এই মধ্যম কন্যার পুত্র শৌকত জং পাওয়া যায়, মধ্যম কন্যার নামটা জিজ্ঞাসা করা হয় ময়মানা বেগম। ঘসেটি বেগম, ময়মানা বেগম এবং আমিনা বেগম, মনে রাখবে এটা। আর সেই আমিনা বেগমের পুত্র সিরাজ দাদুর নামে আলীনগর রেখেছিল 56-20 জুন, মনে রাখবে এটা। অন্ধকূপ হত্যাকাণ্ড যেটা 1756 হয়, তখন মুঘল সম্রাট কে ছিল? দ্বিতীয় আলমগীর। সময়কাল 1754 থেকে 1759, মনে রাখবে এটা। 1757 এর 9 ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারি ইংরেজ সিরাজের মধ্যে যে আলীনগরের সন্ধি হয়েছিল, সে আলীনগরের সন্ধিও কিন্তু হয়েছিল তারই আমলে, মনে রাখবে এটা। সিরাজদৌল্লা যখন সিংহাসনে বসছে 1756 সালে, কার আমলে আর বলতে হচ্ছে না। সিরাজ ও ইংরেজদের মধ্যে 23 জুন যে পলাশী যুদ্ধ হয়েছিল, সেই পলাশী যুদ্ধ কিন্তু বৃহস্পতিবার রাতে 8:30টার সময় হয়েছিল, আজকে নদিয়াতে হয়েছিল, ভাগীরথীর আম্বরবাগানে হয়েছিল, সেটা কার আমলে আর বলতে হচ্ছে না। মনে রাখবে এই পলাশী যুদ্ধ চলাকালীন পরবর্তীকালে ভিডিও আসবে, রবার্ট ক্লাইভের কাছ থেকে মির্জাফর প্রচুর পরিমাণে উৎকোচ বা ঘুষ নিয়ে ফেলেছিল। ফোর্ট উইলিয়াম থেকে হাতিগুলোকে বের করে নিয়ে যাচ্ছিল যুদ্ধ প্রাঙ্গণে, যদি পৌঁছাতো তাহলে যুদ্ধের ফলাফল অন্য হতো। সেই হাতিগুলিকে যেখানে বেঁধে রাখে মির্জাফর উৎকোচ বা ঘুষ নিয়ে, সেটা আজকে কলকাতার হাতিবাগান। প্রত্যেকে মনে রাখবে, হাতিবাগান নামটি জড়িয়ে আছে এই পলাশী যুদ্ধের সঙ্গে। হাতি পৌঁছায়নি, ফলে সিরাজ কিন্তু পরাজিত হয়েছিল। এই সময় প্লাস্টিক আবিষ্কার হয়ে গেছিল, যে প্লাস্টিকগুলো ইংরেজদের হাতে চলে এসেছিল, যার ফলে বারুদগুলো যুদ্ধের অস্ত্র সরঞ্জামগুলো ঢেকে রাখতে পেরেছিল বর্ষাকালে জুন মাসে, কিন্তু সিরাজ পারেনি, হেরে গেছিল। তাই প্লাস্টিকের ব্যবহার, প্লাস্টিক আবিষ্কার কিন্তু পলাশী যুদ্ধে একটা বড় প্রভাব ছিল, এবং হাতিবাগান নামটাও কিন্তু ইতিহাসে লুকিয়ে রয়েছে এই পলাশী যুদ্ধ থেকে। কার আমলে হয়েছিল বলতে হচ্ছে না। এবং সিরাজদৌল্লার যে মৃত্যু হচ্ছে 1757 2 জুলাই, সেটাও কিন্তু তারই আমলে হয়েছিল। এরপরে কি আসছে আর বলতে হচ্ছে না, দ্বিতীয় শাহ আলম বা শাহ আলম 2 1759 থেকে 1806। দ্বিতীয় শাহ আলম 1759 থেকে 1806, ভালো করে মনে রাখবে। তার আমলে কি হলো? চৌত্রিঙ্গ মসজিদ যুদ্ধ। একটু দেখে নিত 1799-এ, দেখে নাও। হ্যাঁ, 1799-এ যে চৌত্রিঙ্গ মসজিদ যুদ্ধ হয়েছিল, সেটা কার আমলে হচ্ছে আর বলতে হচ্ছে না। শুধু তার আমলে আমরা সবগুলি বলতে পারি। 4টে ইঙ্গ মহীশূর যুদ্ধ একবার দেখে নেওয়া যাক। 1767 থেকে 1769 মাদ্রাজের সন্ধি দ্বারা হয়েছিল। 1780 থেকে 1784 ম্যাঙ্গালোরের চুক্তি হয়েছিল। 1790 থেকে 1792 শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। 1799 সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। 4টে ইঙ্গ মহীশূর যুদ্ধ। 1767 থেকে 69 পরিসমাপ্তি মাদ্রাজের সন্ধি আসতে পারে। 1780 থেকে 84 ম্যাঙ্গালোরের সন্ধি। 1790 থেকে 92 শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। 1799 চতুর্থ। তাই 4টে মহীশূর যুদ্ধই কিন্তু দ্বিতীয় শাহ আলমের আমলে হয়েছিল। ভালো প্রশ্ন। যেমন ইঙ্গ মারাঠা 1775 থেকে আমরা বলতে পারি 1782 সলবাইয়ের সন্ধি কার আমলে হয়েছিল, আর আমাদের কোনো অসুবিধা হবে না, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। দেখো 1803 থেকে 6
রাজপুরঘাটের সন্ধিতে পরিসমাপ্তি ঘটছে দ্বিতীয় ইঙ্গ মারাঠা, কার আমলে হয়েছিল? দ্বিতীয় শাহ আলম। তাই গভর্নরের পাশাপাশি পরবর্তী মুঘল যুগ ক্যাচ করবেন, প্রশ্ন কমন পেতে পারেন। তাই সলবাইয়ের সন্ধি, রাজপুরঘাটের সন্ধি, মুন্সিগাঁওয়ের চুক্তি বা মাদ্রাজের সন্ধি বা ম্যাঙ্গালোরের সন্ধি, শ্রীরঙ্গপত্তনের সন্ধি সবই কিন্তু হচ্ছে দ্বিতীয় শাহ আলম, ভালো করে মনে রাখবে। টিপু সুলতানের মৃত্যু 1799 সালে, কার আমলে হয়েছিল? আমাকে কিচ্ছু বলতে হবে না। রঞ্জিত সিং এর রাজা উপাধি লাভ কার আমলে হয়েছিল? দ্বিতীয় শাহ আলম, আর বলতে হচ্ছে না আমাকে। রামমোহন রায়ের যে তুহাফত উল মুহাদিন নামক ফরাসি যে পুস্তিকা, সেটা 1803 সালে প্রকাশ পাচ্ছে, কার আমলে? দ্বিতীয় শাহ আলম, মনে রাখবে এইটা। সুরজ অঞ্জনগাঁও, দেওগাঁ চুক্তি সবই কিন্তু দ্বিতীয় শাহ আলমের নামে হয়েছিল। এবং 1760 বিপ্লব, মির্জাফরকে পদচ্যুত করে মীর কাসিম সিংহাসনে বসছে। তাই মির্জাফরকে পদচ্যুত করে মীর কাসিমকে সিংহাসনে বসানো হয় 1760-তে, যাকে আমরা বলছি 1760 বিপ্লব। এবং এই মীর কাসিম 1763 সালে 6খানা যুদ্ধে হেরে গিয়েছিল, তাই না? কাটোয়া, গিরিয়া, উদয়নালা, সুতি, মুঙ্গের, মুর্শিদাবাদ, 6খানা যুদ্ধে হেরে গেল কে? মীর কাসিম। তারপর আবার 1763 থেকে 1765 পর্যন্ত ছিল মির্জাফর। তাই 1764 সালে বক্সা যুদ্ধের সময় বাংলার নবাব মির্জাফর, যুদ্ধ করছেন পরাজিত গদিচ্যুত মীর কাসিম, কিন্তু নবাব পদে বসে রয়েছে কিন্তু মির্জাফর। কে ছিল? দ্বিতীয় শাহ আলম। ভারতের প্রথম মাসিক পত্রিকা বেঙ্গল গেজেট 1780-তে প্রকাশ পাচ্ছে 29 জানুয়ারি। দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? দেখো, আমরা ওয়ারেন হেস্টিংসের আমলে পাই, বাংলার গভর্নর জেনারেলটা পড়ি, দিয়ে দেয় যে বেঙ্গল গেজেট যখন প্রকাশ পায় তখন ওয়ারেন হেস্টিংস বা বাংলার গভর্নর জেনারেল না দিয়ে প্রশ্ন করলো যে কোন মুঘল সম্রাটের আমলে বেঙ্গল গেজেট প্রকাশ পায়। আমরা একটু ভেবে রাখুন না, একটু ব্যাপ্তিটা বাড়ান না, একটু পরিধিটা বাড়ান, একটু ধারণ ক্ষমতাটা, একটু আইকিউটা বৃদ্ধি ঘটান, অনেক প্রশ্ন কিন্তু কমন পেতে পারেন। ইংরেজ ও দ্বিতীয় বাজিরার মধ্যে বলে দিয়েছি 1802 যে বেসিনের চুক্তি হয়, সেই লোহার শেকল দিয়ে বাঁধা, যে পড়তো সে আর বেরিয়ে আসতে পারতো না। কি জন্য? না, এইটা ছিল লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতির সেরা একটা চুক্তি, বেসিনের চুক্তি। একটা ঐতিহাসিক গুরুত্ব এটাই, বছরের শেষ দিনে 1802-এর 31 ডিসেম্বর স্বাক্ষরিত হয় বেসিনের চুক্তি। বেসিন এখন মহারাষ্ট্রে। তাই বছরের শেষ দিনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর কিন্তু হবে বেসিনের চুক্তি 1802। কার আমলে? দ্বিতীয় শাহ আলম। মুঙ্গের চুক্তি 1763, 17 মার্চ। এই মুঙ্গের চুক্তি কার আমলে হয়েছিল? আমাকে আর বলতে হবে না। মীর কাসিম মৃত্যু হয় দিল্লিতে, কার আমলে হয়েছিল? আর বলতে হচ্ছে না। বক্সা যুদ্ধ 64, 22 অক্টোবর সোমবারে বক্সা যুদ্ধ হয়েছিল বিহারেতে, কার আমলে? বলতে হচ্ছে না। দেওয়ানি লাভ এবং মীর জাফরের মৃত্যু 1765, 5 ফেব্রুয়ারি, 12 আগস্ট কোম্পানির দেওয়ানি লাভ, সবই তার আমলে হয়েছিল। 65 3 জুন এলাহাবাদের প্রথম সন্ধি বলতে পারি আমরা, আর 12 আগস্ট তারিখে দ্বিতীয় এলাহাবাদের সন্ধি। তাই প্রথম এলাহাবাদের সন্ধি 65 3 জুন, আর 65 12 আগস্ট। দ্বিতীয় এলাহাবাদের সন্ধি সকাল 10টা নাগাদ হয়, সকাল 10টায়, বিকেল 4টে নাগাদ দেওয়ানি লাভ হয়ে যায়। প্রথম বলে এসেছি 769 মাদারের সন্ধি। 76 মন্বন্তর ভীষণ ইম্পর্টেন্ট, কার আমলে হতে পারে? সেই 76 মন্বন্তর, তাই না? এটা তুমি ভালো করে দেখবে কার আমলে হয়েছিল। 42 সালে সলবাই চুক্তি বলে এসেছি। চিরস্থায়ী বন্দোবস্ত 1793, 22 মার্চ হচ্ছে, কার আমল আমাকে বলতে হবে না। এবারে দ্বিতীয় আকবর শাহের আমল দেখে নেবো আমরা। দ্বিতীয় আকবর শাহ 1806 থেকে 1837, ভালো করে দেখে নেবো, ভীষণ ইম্পর্টেন্ট। 17 সালে পুনা চুক্তি স্বাক্ষর পেশোয়ার মধ্যে, মারাঠার মধ্যে হয়েছিল, এবং এর মধ্যে 1818 সালে পতন ঘটে গেল মারাঠা সাম্রাজ্যের। পুনা চুক্তির ফলে কিন্তু 17 সালে 1818 পেশোয়া পদের অবলুপ্তি ঘটে। কবে? 1806 থেকে 37। যে দ্বিতীয় আকবর শাহ ছিল, যিনি যা রামমোহন রায়কে অনুমোদন দিয়ে দিয়েছিল, এরই অনুমোদন নিয়ে কিন্তু রামমোহন 1830-এ বিলেত যাত্রা করবে, এবং রামমোহন রায় বিলেতে গিয়ে প্রথম ট্রেনে চড়বেন। তাই প্রথম বাঙালি রেলযাত্রীর নামও কিন্তু রামমোহন রায়, মনে রাখবে। কলকাতা মেডিকেল কলেজ 1835-এ প্রতিষ্ঠা হচ্ছে 28 জানুয়ারি। 1835, 28 জানুয়ারি, কার আমলে? না, দ্বিতীয় আকবর শাহ। 30 সালে খেজুরি বন্দর থেকে রামমোহন বিলে যাত্রা করেছিল, সেটা কার আমলে? আর বলতে হচ্ছে না। অমৃতসর সন্ধি 1809, 6 থেকে 37, কার আমলে হয়েছিল? বলতে হচ্ছে না। 25 এপ্রিল চার্লস মেটাকাপের সঙ্গে রঞ্জিত সিং এর প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ 1824 থেকে 26, কার আমলে হয়েছিল? দ্বিতীয় আকবর শাহ, আর বলতে হবে না। 1836 সালে প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ হয়, কার আমলে? আর বলতে হচ্ছে না, দ্বিতীয় আকবর শাহ। মেদিনীপুরে লাইক বিদ্রোহ হয় 1816 সালে, কার আমলে? দ্বিতীয় সনদ আইন 1813 সালে পাস হচ্ছে, এটা বলতে পারি। তৃতীয় সনদ আইন 1833 সালে পাস হচ্ছে, কার আমলে? আমাকে আর বলতে হচ্ছে না, সবই কিন্তু উত্তর পেয়ে গেলাম দ্বিতীয় আকবর শাহের আমলে। ফরাজি আন্দোলনের সূচনা হয় এবং মান্দাসর সন্ধি 1818, সবই কিন্তু দ্বিতীয় আকবর শাহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মকালে মুঘল সম্রাট আসতে পারে 20 সালে 26 সেপ্টেম্বর, দ্বিতীয় আকবর শাহ। তৃতীয় সনদ আইন বলে দিয়েছি, এবং চিরস্থায়ী মৃত্যু চুক্তি 1831 সালে হয়, সবই কিন্তু দ্বিতীয় আকবর শাহের আমলে হয়েছিল। এবারে আজকে লাস্ট যিনি মুঘল সম্রাট,
যাকে সেই রেঙ্গুনের মান্দলা জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, তার 2 পুত্রকে নিজের চোখের সামনে হত্যা করা হয়েছিল, সেই দ্বিতীয় আকবর শাহ। ইনি 1857 25 আগস্ট সিপাহীদের প্রোক্লামেশন দিলেন, আমরা বিদ্রোহ করুন, আমি রয়েছি। সে উত্তরপ্রদেশের আজমগড়তে ঘোষণা করলো, যার নাম সে আজমগড় ঘোষণাপত্র। তাকে শাহেনশাহী হিন্দুস্তানি উপাধিতে ভূষিত করেছিল সিপাহীরা। সেই সিপাহীদের সময় দিল্লির মুঘল সম্রাট একাধিক পরীক্ষায় দিয়েছে, বাকিগুলো ওয়েট করছে, দেওয়ার তৈরি থাকবে। 1837 থেকে 57 সেই দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করছে, মনে রাখবে 1839-এ। সেই তত্ত্ববোধিনী সভা কারামনে গড়ে উঠছে বলতে হচ্ছে না। প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ শুরু হচ্ছে 1838 সালে, কারামনে দেখে নাও। প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ 1845 থেকে শেষ হচ্ছে 46, কারামনে আর বলতে হচ্ছে না। 1839 সালে রঞ্জিত সিংয়ের মৃত্যু হচ্ছে, কারামলে আর বলতে হচ্ছে না। আমাদের সব উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 1848 সালে সত্যবিলোপ নীতি পূরণ করছেন লর্ড ডালহৌসি, ডক্ট্রিন অফ ল্যাপস, মনে রাখবে এইটা সবই কিন্তু দ্বিতীয় আকবর শাহ। চিলিয়ানওয়ালার যুদ্ধ এবং গুজরাটের যুদ্ধ, যে দুটো যুদ্ধের মধ্য দিয়ে গুজরাটটা যুদ্ধের মধ্য দিয়ে বা চিলিয়ানওয়ালা যুদ্ধের মধ্য দিয়ে পাঞ্জাব দখল করছে ডালহৌসি, মনে রাখবে। 35 জুন যে সাঁওতাল বিদ্রোহ হয় কার আমলে, দ্বিতীয় আকবর শাহ। ডালহৌসির আমলে পড়তে গিয়ে প্রশ্ন করতে পারে, সাঁওতাল বিদ্রোহ শুরু হয় তখন দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন, প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। প্রথম রেলপথ যখন চালু হচ্ছে 53 এপ্রিল, সে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। বাংলায় রেল শুরু হচ্ছে 15 আগস্ট, পূর্ব রেল, যেটা হাওড়া থেকে চালু হয়েছিল। সিপাহীদের সূচনা 29 মার্চ ব্যারাকপুরে, সেটা দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা 57 সালের 24 জানুয়ারি, সেই সময় কিন্তু ছিল আমাদের লর্ড ক্যানিং পড়তে পারি, সেখানে কিন্তু দ্বিতীয় আমাকে বাহাদুর শাহ জাফর দিয়ে দিতে পারে। দ্বিতীয় ইঙ্গো যুদ্ধ 1852, দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ 1848, তৃতীয় ত্রিশক্তি মৈত্রী চুক্তি 1838 সালে হয়েছিল, রঞ্জিত সিং যেখানে পৌরোহিত্য করেছিল, সবগুলি কিন্তু ছিল দ্বিতীয় বাহাদুর শাহের আমলে ঘটে যাওয়া ঘটনা। তো পরপর সিকোয়েন্স সল এবং ঘটনাগুলো বলে গেলাম। এখান থেকে শতাধিক প্রশ্ন আসতে পারে আগামী পরীক্ষায়, আমরা পড়বেন। তারপরে এই ব্যক্তিত্বগুলোকে নিয়ে পরবর্তী ভিডিও আসবো। কেমন লাগলো একটু জানাবে, একটু স্পিডে বললাম, একটু মন দিয়ে অনেকবার শুনবে। ভিডিও ভালো লাগলে বন্ধু একটু শেয়ার করবে। বাই।